দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে ভারী বর্ষণ, আগামী 72 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, একজন নিহত, আহত 4। জমে উঠেছে ঠাকুরগাঁও ও নওগাঁর পশুর হাট, এবার পশুর দাম কম, দুশ্চিন্তায় খামারিরা। এবারে পুরো আয়োজন। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সিলেটে গত 24 ঘন্টাতে 405 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত কমে গেলে 3 দিন পর আবারও বাড়বে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, এখন যে বৃষ্টি হচ্ছে এটি মূলত মৌসুমী বায়ু বিস্তার লাভের কারণে। এরই মধ্যে সারা দেশে এটি বিস্তার লাভও করেছে। আগামীকাল থেকে দেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। গতকালকেই দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে এবং এখন যে বৃষ্টিটা হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে। কারণ হচ্ছে যে সাগরে যে নিম্নচাপ ছিল এটা গত 2 দিন আগে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। গতকাল থেকে সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে সিলেটে গত 24 ঘন্টায় 405 মিলিমিটার এটা রেকর্ডেড রেইনফল হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে পাহাড় ধস ও জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। গ্রামীণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এদিকে রাঙামাটিতেও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কের অন্তত 15 স্থানে পাহাড় ধসে পড়েছে। বাঘাইছড়িতে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 15,000 মানুষ। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সম্মেলনে তিনি বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প হিসেবে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তির কথা উল্লেখ করেছেন। তরুণদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। Our dynamic workforce, which positions Bangladesh as an ideal destination for investment. যুগ যুগ ধরে আমরা সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছি। দেশে ইকোনমিক জোন তৈরি করা হলেও সীমাহীন দুর্নীতি, অপশাসন ও স্বৈরশাসনের কারণে অনেক ইকোনমিক জোন গবাদি পশুচারণ কেন্দ্রে পরিণত হয়েছে। দক্ষ বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। হাজার হাজার ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান সেই দিন বদল ঘটিয়েছে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হবে 16 জুন। এর আগে সকালে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দেয় প্রসিকিউশন। শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর আগে গত 12 মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে
আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। আজ প্রধান বিচারপতির সমন্বয়ে 4 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে জামাতের আপিল মঞ্জুরের মাধ্যমে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে। আইনজীবীরা বলছেন, রায় পাওয়ার পর প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 2013 সালে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। 2018 সালে এই রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল খারিজ হয়। গত বছর আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এরপর শুরু হয় শুনানি। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 4 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করে। বাতিল করা হয় হাইকোর্টের রায়। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। তিনি জানান, রায়ের সংক্ষিপ্ত কপি পাওয়ার পর তা নিয়ে নির্বাচন কমিশনে যাবেন তারা। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, রায়ে নিবন্ধনের বিষয়ে বলা হয়েছে, কিন্তু দলটির প্রতীক নিয়ে কোনো আদেশ দেয়া হয়নি। ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। প্রতীকের বিষয়টা কি হবে? প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয়, দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে একমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রাম হিসেবে ব্যবহার হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে দাড়িপাল্লা বরাদ্দ দেয়া যাবে না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জামায়াতের নিবন্ধন, প্রতীক ও ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। জামাতের নিবন্ধন এবং তাদের প্রতীক, এই দুটো বিষয়। আর একটা হচ্ছে জনাব ইশরাকের ব্যাপারে এখনও পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশনের সিদ্ধান্ত নেবেন। এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে। আগামীকাল জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি মাধ্যমে একযোগে প্রচার করা হবে। বিকেল 4টায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। আগামী 2025-26 অর্থ বছর সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে হামলা চালায় নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা। এ সময় আরিফের সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 5 জন আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মোহাম্মদ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এবারে দর্শক, কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, গত 16 বছরে দেশে যে জুলুম হয়েছে এটা কোনো বানোয়াট ঘটনা নয়। মামলার বিচার কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা মামলার বিচার হবে। দুপুরে চট্টগ্রাম জুলাই আন্দোলনে সকল শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও জুলাই স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি এসব কথাই বলেছেন। এর আগে নগরীর লালখাল বাজারে শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদুল ইসলাম ও শহীদ ফারুকের পরিবারের সঙ্গে দেখা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এবং জুলাই শুধু বীরত্বের সঙ্গে আমাদের বেদনারও গল্প। কিছু অবজেক্ট কালেক্ট করছি। অবজেক্ট মানে হচ্ছে শহীদদের। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির। বন্দরনগরী চট্টগ্রামে সন্ত্রাসী আকবর হত্যা মামলায় গ্রেপ্তার উসমান আলী ও মোহাম্মদ আলভিনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেখানকার আদালত। দুপুরে চট্টগ্রাম 5ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এ রায় দেন। এর আগে গত সোমবার রাতে পৃথক অভিযানে সেগুন ও আলভিনকে গ্রেপ্তার করে র‍্যাব 7 ও পতেঙ্গা থানা পুলিশ। সকালে এই 2 আসামিকে কড়া নিরাপত্তা আদালতে নেওয়া হয়। গত 23শে মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকি এবং শিশু মহিম ইসলাম রাতুল। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ঠাকুরগাঁও ও নওগাঁর পশুর হাটগুলো। ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার পশুর দাম অনেকটাই কম। এতে দুশ্চিন্তায় খামারি ও বিক্রেতারা। ঈদের বাকি আর মাত্র কদিন। ঠাকুরগাঁও সদর, রানী শঙ্কৈল, হরিপুর সহ বিভিন্ন উপজেলার পশুর হাট এরই মধ্যে জমজমাট। হাটে গরু বিক্রি করতে এসেছেন অনেক খামারি, তবে তাদের চোখে মুখে হতাশার ছাপ, কারণ গরুর দাম কম। যদিও এতে খুশি ক্রেতারা। না অন্যান্য বারের থেকে তো দাম মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। গরুর দাম হচ্ছে আপনার 1,50,000 থেকে 1,60,000। এই গরুর দাম বলতেছে 1,10,000 থেকে 1,12,000। কুরবানির বাজার এবার খুব খারাপ, আমদানি প্রচুর, প্রচন্ড আমদানি অভাব নেই। কোরবানির দাম হিসেবে বর্তমানে খুব কমই আছে, এখনো দাম বৃদ্ধি হয়নি। ইজারাদারের রেট বেশি, 550 টাকা লেখায়। গাড়িতে গরুতে লেখায় পড়তেছে আপনার 12,000-13,000 টাকা। হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন হাট ইজারাদাররা। সরকারি রেটের চেয়ে কোনোভাবেই বেশি নেওয়া হচ্ছে না। আমাদের সরকারি রেট যেটাই আছে, যে 550 টাকা যেটা সরকারি রেট করা আছে ওটাই নেওয়া হচ্ছে, এর বেশি নেওয়া হচ্ছে না। জেলায় এবার 75,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে প্রায় 91,000 পশু। গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিটি হাটে ভেটেরিনারি টিম মোতায়েন করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। নওগাঁর 11 উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মধ্যে। হাট ঘুরে নিজের পছন্দ মতো পশু ক্রয় করতে পারায় খুশি ক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় পশুর দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন খামারি ও বিক্রেতারা। পশুর দাম খুব কম, খাওয়ানোর টাকা জমতেছে না, খাওয়াতে খুব লস হয়ে যাচ্ছে। একটা কিনলাম হলো 1,13,000, একটা কিনলাম 1,67,000। যে খাসিটা কিনছি 500 থেকে 700 টাকা বেশি লাগছে। প্রতিটি হাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাল টাকা পরীক্ষার জন্য বসানো হয়েছে জাল নোট শনাক্তকরণ মেশিন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর পশুর হাটের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে কোরবানির পশু কি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা, হাটগুলো কতটা জমে উঠল? রুবায়েত, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পশুর হাট রাজশাহী সিটি হাট। এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন এবং গরু ক্রয় করে নিয়ে যান। রবিবার ও বুধবার মূলত এই হাট বসেন, তবে ঈদকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে প্রতিদিনই এই হাট বসছেন এবং ক্রেতা সমাগম বেশ ঘটছে। এবং হাটের নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ, র্যাব এবং হাট কমিটির বেশ তৎপর রয়েছেন। এবং আজ সকালে এই হাটের কন্ট্রোল রুমের উদ্বোধন করেছে র‍্যাব 5-এর পক্ষ থেকে। র‍্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এ ক্যাম্পের কন্ট্রোল রুমের উদ্বোধন করেছেন এবং কন্ট্রোল রুমে এর পাশে তারা জাল টাকা শনাক্তর মেশিন এবং প্রাথমিকভাবে কেউ যদি হাটে এসে প্রচণ্ড তাপমাত্রার কারণে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ারও ব্যবস্থা করেছেন র‍্যাব 5-এর পক্ষ থেকে। এছাড়াও হাট কমিটি এবং বিভিন্ন ব্যাংকের বুথও রয়েছে এই হাটে, যাতে
যাতে জাল টাকা শনাক্ত করতে পারা যায়। এবং এ হাটে ছোট, মাঝারি এবং বড় সব ধরনের গরু রয়েছে, তবে মাঝারি গরুর চাহিদাটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যে সকল গরুর দাম ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে, সেই গরুর চাহিদাগুলো আসলে সবচেয়ে বেশি। এছাড়াও আমি কথা বলেছিলাম রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক আনন্দ কুমার অধিকারীর সঙ্গে। তিনি জানিয়েছেন এই রাজশাহী বিভাগে মোট ৮টা জেলায় ৪৩ লক্ষ পশু প্রস্তুত করা হয়েছিল কুরবানি উপলক্ষে, আর স্থানীয় চাহিদা রয়েছে যেখানে ২৬ লক্ষ। এর ফলে প্রায় ১৭ লাখ পশু রাজশাহী বিভাগ বাদেও রাজধানী, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবং যদি একটা বিষয় রুবায়েত বলে রাখি যে এবার রাজশাহী বিভাগে মোট হাটের সংখ্যা রয়েছে ৩০২টি, এর মধ্যে স্থায়ী হাট রয়েছে ১৬১টি এবং অস্থায়ী হাট ১৪১টি রয়েছে। এছাড়াও হাটগুলোতে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ভেটেরিনারি চিকিৎসকের ব্যবস্থা করা হয়েছে এবং ২১৩টি টিম হাটগুলোতে আসলে কাজ করছে। এছাড়াও মোড়ে মোড়ে আমরা দেখেছি র্যাবের পক্ষ থেকে আসলে চেকপোস্টও বসিয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে আসছেন হাটে গরু ক্রয় করতে, তারাও যাতে স্বাচ্ছন্দ্যে নিতে পারেন সেজন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এখন পর্যন্ত এই হাটে এসে কোনো অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়ার খবর এখন পর্যন্ত নাই। সব মিলে বলা চলে যে হাটের পরিবেশ ভালো রয়েছে, পর্যাপ্ত পরিমাণ কুরবানির পশু আসছে এই সিটি হাটে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রুবায়েত। ধন্যবাদ ইউসুফ আদনান। আকিজ ডেইরির সহযোগিতায় ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগ পশুপালন অনুষদের উদ্যোগে দারুল কোরআন মুসলিম একাডেমি শিক্ষার্থীদের দুধ ও আইসক্রিম খাওয়ানো হয়। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হয়েছে দুধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে কেয়ার মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, আকিজ ডেইরি জেনারেল ম্যানেজার নূর এ আলম সহ অন্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ বিতরণের স্থানে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে রাফায় ৩০ জন এবং নেটজারিম করিডোরে ১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার রাফায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত ও শতাধিক আহত হয়। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে উপত্যকা টি থেকে সকল ধরনের ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তবে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় দিন দিন প্রাণহানির সংখ্যা বাড়ছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৯টায়। প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে গেছে লিটন বাহিনী, তাই শেষ ম্যাচটা হোয়াইটসের লজ্জা এড়ানোর। এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার শফিউল ইসলাম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা দলগত কম্বিনেশন কোনোটিতেই ছন্দে নেই টিম টাইগার্স। শেষ ম্যাচে দলে জায়গা পেতে পারেন নাজমুল শান্ত। সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার খালেদ আহমেদেরও। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিতীয় সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে ভারী বর্ষণ, আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ১ জন নিহত, আহত ৪ জন। জমে উঠেছে ঠাকুরগাঁও ও নওগাঁর পশুর হাট, এবার পশুর দাম কম, দুশ্চিন্তায় খামারিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পর আয়োজন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।